ওকে, তো শর্ট শর্ট দিয়ে কি হয় বলছিলাম, মিশন দিয়ে কি হয় বলছিলাম, সরি, মোস্ট দিয়ে মিশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, রাইট? জি স্যার। আর শর্ট দিয়ে হয় স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট। এই পাঁচটা। তো শর্ট অ্যানালাইসিস কি? আমরা অলরেডি বলছি যে এইগুলা বের করে। অ্যানালাইসিস ইজ এ ফ্রেমওয়ার্ক ইউজ টু ইভালুয়েট এ কোম্পানিজ কম্পিটিটিভ পজিশন। তুমি যখন তোমার স্ট্র্যাটেজি স্ট্রেংথ জানতে পারবা, উইকনেস জানতে পারবা, তখন তুমি কি বুঝতে পারবা, আসলে তুমি কি বুঝতে পারতেছো? তুমি তোমার কম্পিটিটর যেসব কোম্পানি আছে তাদের সাথে তোমার অবস্থান কোন জায়গায়। যেমন ফর এক্সাম্পল আমি একটু আগে বলছিলাম যে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব হয়তো কোনো একটা কোম্পানি নিয়ে। ধরো আমি তোমাকে দিলাম টয়োটা কোম্পানি নিয়ে। টয়োটা কোম্পানির আ SWOT analysis করো। তোমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করবা। ঘাটাঘাটি করে বের করবা টয়োটা কোম্পানি কি, তারা কি বিক্রি করে, তাদের স্ট্রেংথ কি আছে, কি বিষয়ে তারা, তোমরা কি করবা? ঘাটাঘাটি করবা। ঘাটাঘাটি তো আমি মোটামুটি একটা ধরো চিন্তা করে বের করলাম। টয়োটা হইলো একটা কোম্পানি। আর ধরো ফর এক্সাম্পল মার্সিডিজ আর একটা কোম্পানি। মার্সিডিজও গাড়ি বানায় এবং টয়োটাও গাড়ি বানায়। ২ টাই সেম টাইপের কোম্পানি, সেম ধরনের জিনিস প্রোডাক্ট করে, প্রোডিউস করে, এবং সেম ধরনের কোম্পানি বাজারজাত করে। সো এই ২ টা কোম্পানি যখন একটার একটার সাথে SWOT এনালাইসিস করবে বা একটার একটার সাপেক্ষে SWOT এনালাইসিস করবে, তখন তারা বুঝতে পারবে যে ফর এক্সাম্পল টয়োটা যদি করে তো তারা আ মার্সিডিজের সাথে কোন জায়গাতে পিছিয়ে আছে কিংবা তাদের স্ট্রেংথ কোন জায়গাতে আছে, মার্সিডিজের উইকনেস আছে এইসব জায়গায়। সো সে আসলে তার অবস্থানটা বুঝতে পারবে যে তাদের কম্পিটিটিভ পজিশন কি, and to develop a strategic planning, এবং তখন সে প্ল্যান করতে পারবে যে আমার উইকনেস হলো এই জায়গায়। এই উইকনেসটাকে আমি কিভাবে মিটাইতে পারি, কিংবা আমার একটা জায়গায় স্ট্রেংথ আছে। এই স্ট্রেংথ অনুযায়ী আমি আমার কোম্পানির স্ট্র্যাটেজি কিভাবে সাজাইতে পারি যাতে আমার এই স্ট্রেংথটা একটা সময় গিয়ে অন্য কোম্পানি ওভারকাম না করে ফেলে। যে আমার থেকে এই দিকেই বেশি স্ট্রেংথ হয়ে গেল। যেমন তুমি একটু চিন্তা করে বলো তো টয়োটা কোম্পানির স্ট্রেংথ কোন জায়গায়? যদি আমরা মার্সিডিজের সাথে কম্পেয়ার করি, কোথায় থাকবে স্ট্রেংথ? কেউ বলতে পারবে না? বাজেট ফ্রেন্ডলি টয়োটা কার। কোম্পানির বাজেট ফ্রেন্ডলি কার, ভেরি, ভেরি গুড। বাজেট ফ্রেন্ডলি কার। আরেকটা কি জানি কি বলছো? ওইটাই বলতে চাইছিলাম যে স্যার মার্সিডিজ তো অনেক এক্সপেন্সিভ একটা ব্র্যান্ড। এক্সপেন্সিভ, সো এটা সবার রেঞ্জের মধ্যে না। কিন্তু টয়োটা সবার রেঞ্জের মধ্যে, মিডল ক্লাস মানুষের রেঞ্জের মধ্যে। সো এটা তার একটা বিগ স্ট্রেংথ। আ এখন উইকনেস কি? উইকনেস কি হতে পারে? স্যার বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে হয়তো বা কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয় কিছু কিছু জায়গায়। কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয় না। যেটা কম্প্রোমাইজ করতে হয় সেটা হইলো যে মার্কেট শেয়ার কম্প্রোমাইজ করতে হয়। যেহেতু যেহেতু সে চিপ কার, যেহেতু সে ভেরি চিপ কার, তার মানে কি হইতেছে? বড়লোক মানুষ যারা অনেক যারা টাকা খরচ করতে আগ্রহী, আমরা হইলাম গাড়ি কিনতে গেলে আমাদের একটা বাজেট থাকে যে ১৫ লাখ ২০ লাখের মধ্যে আমাদের গাড়ি কিনতে হবে, এই সেই। সো আমরা হয়তো এক্সট্রা জিনিসগুলো তার কাছ থেকে কিনতেছি না। কিন্তু যে মার্সিডিজ কিনতেছে, সে দেখবা যে আরো বহুত কিছু, সে হয়তো ৩টা ৪টা গাড়ি কিনতেছে। তার বাসায় হয়তো ২টা ৩টা ৪টা গাড়ি আছে। আর আমাদের একটা গাড়ি আছে। সো আমরা বড়লোককে ছাইড়া দিতে হইতেছে। যারা বড় পয়সাওয়ালা, যারা অনেক টাকা স্পেন্ড করে গাড়ির পেছনে, বছর, বছর গাড়ির মডেল চেঞ্জ করে, সেইসব মানুষকে তুমি আ টার্গেট কাস্টমার বানাইতে পারতেছ না। এটা আমার একটা বড় উইকনেস। যেটা মার্সিডিজের জন্য স্ট্রেংথ, আবার মার্সিডিজের জন্য উইকনেস হইলো সে চিপ গাড়ি বানাইতে পারতেছে না। বুঝছো? তো এই উইকনেস কে দেখার জন্য ফর এক্সাম্পল বলতো টয়োটা কি করতে পারে বা কি করছে? কেউ জানো? গাড়ি নিয়ে কি কারো কোনো আগ্রহ নাই? ছেলেদের তো আগ্রহ থাকার কথা। হুম? আমাদের সিলেটের ছেলেরা কেন আনস্মার্ট এখন বুঝতেছো? খালি বেটা ওই দামি কাপড় পরা আর চুলটা ডিজাইন করার মধ্যে স্মার্টনেস না। বুঝছো? স্মার্টনেস হইলো তোমার আচার-আচরণে তোমার জ্ঞানে। বলো টয়োটা কোম্পানি কি করছে? এই উইকনেস কে কি বলে উইকনেস কে দেখার জন্য? কেউ কি জানো নাকি জানো না? জানি না স্যার। সে লেক্সাস ব্র্যান্ড বানাইছে। লেক্সাস কিন্তু টয়োটার কোম্পানি, সেম কোম্পানি কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ড। লেক্সাস হইলো এক্সপেন্সিভ রেঞ্জের ব্র্যান্ড। হচ্ছে একটু এরকম তোমরা ঘাটাঘাটি করবা। আমি যখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব যে কোম্পানির উপর, তোমাদেরকে ঘাটাঘাটি করে বের করতে হবে যে জিনিসটা কি। সো সে দেখছে যে আমি বড়লোক কাস্টমারকে আমি ধরতে পারতেছি না। আমার একটা বড় মার্কেট শেয়ার চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে অন্য কোম্পানিগুলার কাছে।
এখন যদি আমি টয়োটা নামেই যদি কি করি, তাহলে হয়তো বড় লোকরা কিনবে না। কেন? কারণ টয়োটা একটা চিপ কার নামে সে দুনিয়াতে একটা কি হয়ে গেছে। সো তার ব্র্যান্ড ভ্যালু বলে কিছু নাই। ব্র্যান্ড ভ্যালু বলতে আমি এটা বুঝাইতেছি, বড় লোকের কাছে তার কোনো ব্র্যান্ড ভ্যালু নাই। যারা সমাজের অনেক উচ্চবিত্ত, অনেক বড় পর্যায়ে আছে, তাদের কাছে টয়োটার কোনো ব্র্যান্ড ভ্যালু নাই। সো সে সেম নামে বানায় নাই। যে আমি যদি এখন টয়োটা নামেই যদি আমি এখন একটা 5 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি টাকা দামের গাড়ি বানায় ফেলি, তারপরও বড় লোকদের আমি টানতে পারবো না। কারণ তাদের কাছে টয়োটা জিনিসটাই হয়ে গেছে, এগুলো হলো চিপ মানুষের জিনিস। তো সে নতুন আর একটা ব্র্যান্ড বানাইছে। ব্র্যান্ডটা কি? লেক্সাস। লেক্সাসের স্টার্টিং বাংলাদেশেই স্টার্টিং প্রাইস মনে হয় 80-90 লাখ টাকা। 70-80 লাখ তো ডেফিনেটলি। যে স্টার্টিং প্রাইস একদম বেসিক যেটা লেক্সাসের গাড়ি, সেটাই 70-80 লাখ টাকার কমে তুমি পাবা না। আপ টু মার্সিডিজ রেঞ্জের আছে, মার্সিডিজ বিএমডব্লিউ রেঞ্জের পর্যন্ত আছে। হ্যাঁ, তারা তারপরও আরেকটা জায়গায় সে কাভার করতে পারেনি, সেটা হলো তারা স্টিল পোর্শ ফেরারি জায়গায় যেতে পারেনি। ওই রেঞ্জের কোনো গাড়ি তাদের স্টিল নাই। সো ওই রেঞ্জে কিন্তু আবার আরেকটা ব্যাপার হইলো, ওই রেঞ্জে যারা গাড়ি বানায়, ফর এক্সাম্পল ফেরারি, তারা জানেই তারা কিন্তু কি বলে অর্ডার অনুযায়ী বিল করে। ফেরারি তুমি যদি দেশের বাইরে যাও, তুমি যদি ব্র্যান্ড নিউ ফেরারি কিনতে চাও, একদম 0 কিলোমিটার ব্র্যান্ড নিউ ফেরারি কিনতে চাও, তুমি কিন্তু মার্কেট থেকে কিনে ফেলতে পারবা না। কেন পারবা না? কিংবা পোর্শ তুমি যদি জিরো কিলোমিটারের কিনতে চাও, কিংবা ম্যাকলারেন তুমি যদি 0 কিলোমিটারের কিনতে চাও, তুমি কিনতে পারবা না, মার্কেট থেকে কিনতে পারবা না। কেন জানো? কেন বলো তো? কে বলতে পারবা কেন 0 কিলোমিটার কার তুমি মার্কেটে পাবা না? কিংবা রোলস রয়েস কিংবা বেন্টলি, এগুলো তুমি 0 কিলোমিটার কার মার্কেট থেকে কিনতে পারবা না। কেন কিনতে পারবা না? 0 কিলোমিটার মার্সিডিজ তুমি কিনতে পারবা, বিএমডব্লিউ। কারণ মার্সিডিজ বিএমডব্লিউ কে আসলে আমরা বাংলাদেশে মনে করি অনেক মানে হাই রেঞ্জের কার, অনেক উপরের দিকের একদম পশ কার। এটা কিন্তু আসলে মিডল লেভেলের কার। মার্সিডিজ বিএমডব্লিউর বেশিরভাগ কিগুলা হলো মিডল লেভেলের কার। এর উপরের লেভেলের হলো ফেরারি, পোর্শ, তারপরে তোমার বেন্টলি, রোলস রয়েস, এগুলো হইলে এর থেকে উপরের লেভেলের কার। এখন তুমি মিডল লেভেলের কার, তুমি বিএমডব্লিউ, মার্সিডিজ তুমি 0 কিলোমিটার বাজার থেকেই কিনতে পারবা, কিন্তু এর উপরে গেলে তুমি পারবা না। কেন পারবা না? তো এগুলার প্রাইস মিলিয়ন্স ক্রস করে জন্য। নো, কারণ তারা রেজড হ্যান্ড, এই রেজড হ্যান্ড করা দোকানে বলো, আনমিউট করে বলো, মুন্নি। কে জানে, মুন্নি তো মনে হয় রেজড হ্যান্ড করলো। না স্যার, আমি করি নাই। এটার মূল কারণ হইলো ওরা এত এক্সপেন্সিভ কার যে তারা অর্ডার পাইলে গাড়ি বানায়। সো তুমি তাদেরকে আগে অর্ডার করবা যে আমার একটা গাড়ি দরকার, এই মডেলের দরকার, এই জিনিস দিয়ে দরকার। তুমি তাদেরকে এক কথায় পুরো জিনিসটা দিয়ে অর্ডার করবা, তারপরে সেই অর্ডার অনুযায়ী তারা গাড়ি বানিয়ে দিবে। সো তুমি যদি এখন একটা ফেরারি কিনতে চাও কিংবা একটা বেন্টলি কিনতে চাও, তুমি একদিনে কিনে ফেলতে পারবা না, এক সপ্তাহে কিনে ফেলতে পারবা না। তুমি হয়তো দেখা যাবে যে প্রি অর্ডার করতে হইতেছে, তোমার অর্ডারের পরে 2 মাস, 3 মাস, 4 মাস পরে তোমার গাড়িটা তোমার হাতে আসতেছে। সো তুমি সাথে সাথে পাবা না। সো এইটা হলো তাদের একটা বড় উইকনেস। যেহেতু তারা অনেক এক্সপেন্সিভ কার, তারা মাস প্রোডাকশনে যেতে পারে না। টয়োটা যেরকম ধরো একই মডেলের কার কয়েক লাখ বাজারে একসাথে ছেড়ে দিতে পারতেছে। সো তাদের ম্যানুফ্যাকচারিং টাইম কম, ম্যানুফ্যাকচারিং কস্ট কম, কিন্তু বেন্টলি সেখানে ম্যানুফ্যাকচারিং কস্ট বেশি, হাইয়ার। কেন? কারণ সে একটা করে গাড়ি বানাইতেছে। একটা অর্ডার পাইলে একটা বানায়, একটা অর্ডার পাইলে একটা বানায়। সো তার এক্সপেন্স এখানে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার প্রাইসও বেশি, কিন্তু এক্সপেন্স এখানে বেড়ে যাচ্ছে, অনেক বেশি হারে বেড়ে যাচ্ছে। কারণ তুমি হয়তো সারা বছরে 100টা পাইছো অর্ডার, এই 100টা একটা করে বানাইতেছো, কিন্তু একসাথে 100টাও যদি বানাও, তোমার 100টার জন্য আলাদা কি লাগতেছে? একসাথে তো আর 100টা বানাবে না। কারণ তারা হয়তো সারা বছরে এরকম 100, 150, 200 বা হয়তো 1000 গাড়ির অর্ডার পায়, যেখানে টয়োটা হয়তো অর্ডার পায় 10 লাখ, 20 লাখ গাড়ি। একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করো যে টয়োটা গাড়ি এক বছরে কতগুলা দুনিয়াতে সেল হয়, এবং বেন্টলি দুনিয়াতে কত বছরে কয়টা সেল হয়, কিংবা রোলস রয়েস বছরে কয়টা সেল হয়। সো এইটাকে তারা কিভাবে স্ট্রেংথ বানাইছে, এই যে তাদের একটা বড় উইকনেস, এটাকে দামি কোম্পানি মানে দামি গাড়ির কোম্পানিগুলো কিভাবে স্ট্রেংথ বানাইছে বলো তো? হাই ক্লাস পিপলরা মানে ওদের গাড়ি পারচেজ করবে, এটা হ্যাঁ, তা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কিন্তু এটা স্ট্রেংথ কিভাবে হইলো? মেবি স্যার তাদের প্রোডাক্টটা ভালো হবে। প্রোডাক্ট তো অবশ্যই বলো, নাইলে কিভাবে এত $1 মিলিয়ন
চার্জ করে। একটা বুগাটি ভেরনের দাম হইলো $13-14 মিলিয়ন, ইউএস ডলার, 13-14 মিলিয়ন একটা গাড়ির দাম। তারা এটাকে কিভাবে তাদের কি বানাইছে? মূল জিনিস যেটা তারা কি করে, তারা লিমিটেড এডিশন গাড়িগুলো বানায়। একটা গাড়ি হয়তো 2টা মাত্র আছে এই দুনিয়াতে, আর বানানোই হবে না। শেষ, এই মডেলের আর বানানো হবে না। ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যখন জানবা যে এইটা মাত্র সারা দুনিয়াতে 2 পিস বা 3 পিস আছে, তুমি হিউজ বড় লোক, তোমার টাকার কোনো সীমা নাই, টাকার কোনো অভাব নাই। তুমি $13-15 মিলিয়ন দিয়ে গাড়ি কেনা তোমার জন্য কোনো ব্যাপারই না। তুমি কি একটা কমন কিসে যাবা, নাকি তুমি একটা লিমিটেড এডিশনে যাবা যেটা পুরো দুনিয়াতে মাত্র 2-3 পিস আছে? কোনটায় যাবা? লিমিটেড স্যার। ভেরি গুড। তুমি লিমিটেড জিনিসে যাবা, যে এটা পুরা দুনিয়াতে মাত্র 3 পিস আছে। সো মানুষ যখন আমার গাড়িটা দেখবে, মানুষ জানবে যে এইটা একটা আলাদা কার, একটা ডিফারেন্ট কার, এটা পুরা দুনিয়াতে 2 পিস। কারণ যারা ওই রেঞ্জের গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে, কেনার চিন্তা ভাবনা করে, তারা জানে, আমরা যেরকম টয়োটার জানি যে টয়োটার কি কি মডেল আছে, এক্স করোলা, জি করোলা, তারা জানে যে ওই রেঞ্জের গাড়ি কোন মডেল দুনিয়াতে কয়টা আছে। কারণ যারা ওই মডেলের ওই রেঞ্জের গাড়ি চালায়, তারা আমার তোমার মতো মানুষ না। আমার তোমার মতো মানুষ না যে একটা গাড়ি হইলেই হইছে, গাড়ি আমরা কাজের ক্ষেত্রে ইউজ করতেছি, কাজে যাইতেছি, অফিস থেকে যাইতেছি, অফিস থেকে আসতেছি। তাদের এইটা হইলো স্ট্যাটাস। তারা স্ট্যাটাস হিসাবে গাড়িটাকে ইউজ করে, যে আমার স্ট্যাটাস কি। সো ফর এক্সাম্পল, আমাদের বাংলাদেশের যদি যদি তুমি চিন্তা করো, 2জন রিচেস্ট পারসন, একজন হয়তো হবে যে বসুন্ধরা গ্রুপের মালিক, আরেকজন ধরো হইলো যে কি আমাদের সালমান এফ রহমান। 2জন যখন তাদের মধ্যে কম্পিটিশন আমার তোমার মতো ছোটখাটো জিনিস নিয়ে না, আমরা কম্পিটিশন করি কি নিয়ে, যে ও একটা দামি শার্ট কিনছে, ও একটা দামি জামা কিনছে, এইগুলা নিয়ে। তাদের কম্পিটিশন এই লেভেলের না। তুমি যে দামেরই শার্ট কিনো, তুমি $15 মিলিয়ন দিয়ে গাড়ি কিনছো, আমারও $15 মিলিয়ন দিয়ে গাড়ি কেনার সামর্থ্য আছে। তাহলে কম্পিটিশন যে কোন জায়গায় হবে, যে আমি যে $15 মিলিয়ন দিয়ে যে গাড়িটা কিনছি, এই গাড়িটা তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। বুঝতে পারছি রেঞ্জটা কোন জায়গায়, যে আমি যে কিটা কিনছি, তুমি টাকা দিয়েও এই জিনিসটা কিনতে পারবে না। কারণ পুরো দুনিয়াতেই আসিল 3টা, এর মধ্যে ফর এক্সাম্পল 2টা নিয়ে নিছে ওই 2জন মানুষ, আর 3 নাম্বারটা আমার কাছেই আছে। তুমি আর চাইলেও অর্ডার দিলেও এই গাড়ি তারা বানাবে না, কারণ তারা লিমিটেড এডিশন বা এক্সক্লুসিভ এডিশন বলেই তারা বাইর করছে যে এই গাড়ি দুনিয়াতে 3টেই বানাবো বা 2টেই বানাবো, একটা বানাবো। প্রাইস হয়তো ওই মাপের নিয়ে গেছে, $15-20 মিলিয়ন নিয়ে গেছে। সো আমার তোমার যেভাবে, ধরো ফর এক্সাম্পল, আমি একটা দামি জায়গা থেকে $10,000 দিয়ে একটা শার্ট কিনছি, তোমার হয়তো $10,000 দিয়ে শার্ট কেনার সামর্থ্য নাই। সো আমাদের স্ট্যাটাস ওই জায়গাতে, কিন্তু তাদের ওই জায়গাতে না। তারা একজন যদি 100 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে, আরেকজনেরও 100 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্য আছে। তো আমি কিভাবে তোমার থেকে বড় হব? আমার বড় হওয়ার একমাত্র জায়গা হলো, আমি এমন একটা 100 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, যে গাড়িটা তুমি 100 কোটি টাকা কেন, 200 কোটি টাকা খরচ করলো, আর তুমি পাবা না, তুমি অন্য মডেলের গাড়ি পাবো, এই মডেলটা পাবা না। বুঝতে পারছি তোমাদের ব্যাপারটা কি হয়েছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। SWOT অ্যানালাইসিস। সো তাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা আসলে ডিফারেন্ট হবে। আমরা আসলে এই জিনিসগুলো অনুধাবনই করতে পারবো না, যে তারা কিভাবে কম্পিটিশন করতেছে একজন আরেকজনের সাথে, আর আমাদের রেঞ্জের মধ্যেই না, এইসব চিন্তা ভাবনাই আমরা করবো না। SWOT analysis assesses internal and external factors as well as current and future potential. ফিউচার পটেনশিয়াল কিভাবে করবে? কারণ তোমাকে অপরচুনিটি জানতে হবে, তুমি কোথায় যাইতে পারো, এবং তোমার থ্রেট জানতে হবে। থ্রেট তো আজকে না। যেমন আমি একটা বিল্ডিং বানাবো, যখন আমি যখন একটা আমার নিজের জন্য বাড়ি বানাবো, তখন আমাদের চিন্তা থাকে কি, ভূমিকম্প নিয়ে একটা চিন্তা থাকে না, যে ভূমিকম্প হইলে এটা ভেঙে যাবে কিনা, এই একটা চিন্তা থাকে তোমাদের বা কারোর থাকে, থাকবেই। কারণ বাংলাদেশের ভূমিকম্প প্রবণের এরিয়া। সো আমি যখন একটা বাড়ি বানাবো, আমাকে চিন্তায় রাখতে হবে যে এইটা ভূমিকম্প কত মাত্রা ভূমিকম্পের জন্য ঠিক আছে, বা কত মাত্রা ভূমিকম্প হইলে বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে না, এই চিন্তা করে আমি বানাবো। সো তুমি আর যেরকম বর্তমান কারেন্ট পটেনশিয়াল, যেরকম তোমাকে চিন্তা করতে হবে যে বর্তমানে আমি কি অবস্থায় আছি, তোমাকে এটাও চিন্তা করতে হবে যে ভবিষ্যতে কোন পর্যায়ে যাইতে পারে, ভবিষ্যতে কি হইতে পারে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি জানাই রাখি, ওই যে বলছি $100 মিলিয়ন, কি বলে, $15 মিলিয়ন, $20 মিলিয়ন লিমিটেড এডিশন গাড়ি। আমাদের টয়োটা, তুমি যদি আজকে 10 লাখ টাকা দিয়ে বা 15 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনো, তোমার কি ধারণা তুমি 1 বছর পরে এটা কত টাকা দিয়ে বিক্রি করতে পারবা? 15 লাখ দিয়ে পারবা? না স্যার। পারবা না। না তোমাকে স্যার। হয়তো এটা 12 লাখ 11 লাখে বিক্রি করতে হবে 1 বছর 1.5 বছর পরে। কিন্তু ওই যে এটা লিমিটেড এডিশন,
লিমিটেড এডিশন। সো আমি $15 মিলিয়ন দিয়ে কিনছি, এটা দেখবা যে আমার 3 বছর পরে বরং $20 মিলিয়ন হয়ে গেছে, বুঝছো? 3 বছর পরে হয়তো এটা $20 মিলিয়ন হয়ে গেছে, বা $18 মিলিয়ন হয়ে গেছে, 22-25 মিলিয়ন হয়ে গেছে। কারণ দুনিয়াতে আর এটা কখনোই আসবে না, শেষ। সো ওই যে বললাম যে ওই লেভেলের মানুষের টাকার কোনো সমস্যা নাই, তারা আমার তোমার মতো 1 লাখ টাকা বেশি চলে যাইতেছে, 50,000 টাকা বেশি চলে যাইতেছে, এটা নিয়ে তাদের চিন্তা না। তাদের চিন্তা হইলো সোশ্যাল স্ট্যাটাস, যে আমি এই গাড়িটা যদি চালাইতে পারি, সো এই গাড়িটা যদি আমার গ্যারেজে থাকে, তাইলে কি হবে, আমার স্ট্যাটাস বাড়বে। কারণ এই গাড়ি দুনিয়াতে নাই। সো আমি 15 মিলিয়নের গাড়ি 5 বছর পরেও 4 বছর পরেও আমি দেখা যাবে যে হয়তো $20 মিলিয়ন দিয়ে কিনে ফেলতেছি। সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপার। এ শর্ট অ্যানালাইসিস। সো দুনিয়াটা আসলে বিজনেস ওয়ার্ল্ড, যারা বিজনেস ম্যাগনেট, যারা বিজনেস কি করে কন্ট্রোল করে, তাদের চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা সেম না। আমরা যেভাবে চিন্তা করি, আমাদের যেখানে চিন্তার শেষ, তাদের ওইখান থেকে শুরু হয়। So আমরা হয়তো বুঝবো না ব্যাপারগুলো আসলে কি হইতেছে। A SWOT analysis is designed to facilitate a realistic, fact-based, data-driven look at the strength and weakness of an organization. তুমি শুধু বললেই হবে না যে টয়োটার স্ট্রেংথ হইলো তার সেলস ভলিউম, সে বছরে 10 মিলিয়ন কপি বা 10 মিলিয়ন পিস বিক্রি করতেছে, এটা তার স্ট্রেংথ। তুমি ডাটা দিয়ে এটাকে সাপোর্ট করতে হবে যে হ্যাঁ, এই দেখো টয়োটা 1 কোটি পিস বিক্রি করছে পুরো দুনিয়াতে, 1 কোটি পিস বিক্রি করে তার এই পরিমাণ কি হয়েছে। তুমি ডাটা ড্রাইভেন হইতে হবে। সো তুমি শুধু আন্দাজের উপর কিছু বললে হবে না, তোমাকে স্ট্রেংথ এবং উইকনেস বের করতে হবে। তুমি আজাইরা কোনো কিছু বলে স্ট্রেংথ এবং উইকনেস বের করে ফেলতে পারবে না। The organization needs to keep the analysis accurate by avoiding preconceived beliefs. এই যে আমি বলছি যে আমার ধারণা বলে কিছু নাই। তুমি যখন একটা অ্যানালাইসিস করবা, একটা বিজনেস অ্যানালাইসিস করবা এবং বিজনেস অ্যানালাইসিসের উপরে রিপোর্ট বানাবা, আমার ধারণা বলে কোনো কিছু থাকবে না। ধারণা দিয়ে সায়েন্স চলে না, ধারণা দিয়ে অ্যানালাইসিস চলে না, রিসার্চ চলে না। আমার ধারণা বলে কিছু নাই, আমাকে স্পেসিফিক হইতে হবে যে আমার এই ডাটা আমাকে এই ডিসিশন নিতে আমাকে বাধ্য করছে। যেমন আমরা এখন বলতেছি কি যে ফর এক্সাম্পল সামনে দুর্ভিক্ষ চলে আসবে, ঠিক আছে? এই যে দুর্ভিক্ষ চলে আসবে, এইটা তুমি কি সব জিনিস দিয়ে বলতেছো? কোন ধরনের ডাটা আছে? কোন ধরনের ডাটা পাবলিশ করা হচ্ছে না। কেউ বলতেছে দুর্ভিক্ষ আসবে, কেউ বলতেছে দুর্ভিক্ষ আসবে না। যে দলেই বলতেছো, যে বলতেছো দুর্ভিক্ষ আসবে, সে কি ডাটা দিয়ে বলতেছো? বা যে বলতেছো দুর্ভিক্ষ আসবে না, সে কি ডাটা দিয়ে বলতেছো? ডাটা ছাড়া কোনো কিছুর ভ্যালু নাই। এটা জেনে রেখো যে তুমি একটা ফাঁকা বুলির কোনো ভ্যালু নাই। বাংলাদেশে এটা সম্ভব। বাংলাদেশে গভর্নমেন্ট কিংবা বিরোধী দল যেই বলো, রাজনীতিবিদরা এইসব ফাঁকা বুলি ছুড়ে দেয় যে দুর্ভিক্ষ চলে আসবে, দুর্ভিক্ষ আসবে না, বাংলাদেশ কখনোই দুর্ভিক্ষে পড়বে না। আবার আরেকজন বলতেছে যে বাংলাদেশ কালকেই পারলে এখনই পারলে দুর্ভিক্ষ পড়ে গেছে। ডাটা দিয়ে বলো যে কেন বাংলাদেশের মানুষের আয় কি পরিমাণ বাড়তেছে, সেই অনুযায়ী দ্রব্যমূল্য কি পরিমাণ বাড়তেছে, আসলে আমাদের আয় কি পরিমাণ কমতেছে, লাস্ট আমাদের বাংলাদেশে ফর এক্সাম্পল পে স্কেল বানানো হয়েছিল 2016 সালে। আজকে 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে। 7 বছরে একটা জিনিসের দাম কি পরিমাণ বাড়ছে, কতটুকু পার্সেন্টেজে বাড়ছে, প্রত্যেকটা জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো কি পরিমাণ বাড়ছে, সেই অনুযায়ী 7 বছরে 7টা ইনক্রিমেন্ট, যারা 7 বছর আগে চাকরিতে জয়েন করছে 7টা ইনক্রিমেন্ট পাইছে। তাদের কি বেতন বাড়ছে নাকি কমছে? তাদের কি বেতন আসলে বাড়ছে নাকি আসলে কমছে? মানে বেতন তো আসলে কমে না, বেতন তো বাড়ে, কিন্তু ব্যাপার হচ্ছে সেইটা দিয়ে বাইং ভ্যালু কমছে নাকি বাড়ছে। তোমাকে আজকে আমি 5 টাকা বেতন দিই, ঠিক আছে? 5 টাকা বেতন দেওয়ার মধ্যে তুমি 1 টাকা দিয়ে 1 কেজি চাল কিনো। তোমাকে আমি কালকে 6 টাকা বেতন দিই, আগামী কালকে, কিন্তু এখন চালের কেজি হয়ে গেছে 3 টাকা। তাহলে কি তোমার বেতন বাড়ছে নাকি কমছে? বাইং বাড়ছে কিন্তু বেতন তো বাড়ছে। কিভাবে? বেতন তো বাড়লো, কিন্তু তোমার আজকে তুমি চিন্তা করে বলো, তোমার আজকে বেতন 5 টাকা এবং চালের কেজি 1 টাকা, ঠিক আছে? আগামীকালকে তোমাকে আমি বেতন দেওয়া শুরু করব 6 টাকা, কিন্তু চালের কেজি হয়ে যাবে 3 টাকা। তখন তোমার কি হয়েছে? সমান কিভাবে সমান? সমান না স্যার, বেশি এক্সপেন্সটা বেশি স্যার। এক্সপেন্স বেশি, সো তোমার আসলে বেতন কমছে, কারণ তোমার পারচেজ ভ্যালু কমে গেছে, পারচেজ পাওয়ার কমে গেছে।
5 টাকার মধ্যে 1 টাকা, তার মানে তুমি আসলে খরচ করতেছো তোমার খাওয়া দাওয়ার পেছনে। যদি চাল শুধু, আমি একটা এক্সাম্পল দিছি, খাওয়া দাওয়ার পেছনে তোমার স্যালারি 20% তুমি এক্সপেন্ডিচার হইলো খাওয়ার দাওয়ার পেছনে। কালকে তোমার বেতন হইতেছে 6 টাকা, কিন্তু তোমার চালের কেজি হয়ে গেছে 3 টাকা। তাই যে তোমার খাবার দাবার পেছনে এখন কত পার্সেন্ট খরচ হইতেছে? 50% অফ ইউর স্যালারি তোমার যাচ্ছে খাবার দাবার কেনার পেছনে। তাহলে তোমার বেতন ডেফিনেটলি কমে গেছে। যদিও দেখতে মনে হচ্ছে বেতন বাড়ছে, কিন্তু তোমার পারচেজ পাওয়ার কমে গেছে। আগে তুমি 3 টাকা 20% যেহেতু খরচ করতে খাবার পেছনে, তারপরে হয়তো আরো 20% খরচ করতে থাকার পেছনে, বাসা ভাড়া দিয়েও, ইলেকট্রিসিটি বিল দাও, এগুলোর পেছনে তোমার কাছে 60% থাকতো। এর মধ্যে হয়তো 30% বা 20% যাইতো আরো বাচ্চাদের পড়াশোনার জন্য, তারপরে তোমার কাছে 40% আছে। এই 40% দিয়ে হয়তো তুমি আজকে সেন্ট মার্টিন ট্যুরে যাইতেছো ফ্যামিলি নিয়ে, কিংবা কোথাও ট্যুরে যাইতেছো, এই করতেছো সেই করতেছো, বিভিন্ন জিনিস কিনতেছো, বাচ্চাদের খেলনা কিনে দিতেছো, এই কিনে দিচ্ছ, যেটা তোমার নিত্য প্রয়োজনীয় না, যেটা খাবার দাবারের বাইরে, বাসা ভাড়ার বাইরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে। কিন্তু এখন যখন 50% আমার চলে যাচ্ছে আমার বেতনের, তো আমার কি পারচেজ পাওয়ার কমে যাচ্ছে না? আমি ওই যে আগে খেলনা কিনতাম, সেন্ট মার্টিন যাইতাম, এই ঘোরাঘুরি করতাম, এইটার পাওয়ার আমার কমে যাচ্ছে। আমার তো খাবার দাবার, আমার তো থাকার জায়গা আমি বদলাবো না। ব্যাপারটা বুঝতে পারছি? আমার খাওয়ার পেছনে 50% যাচ্ছে, আমি কি থাকার এই জন্য আমি রাস্তায় গিয়ে আমার ফ্যামিলি নিয়ে থাকবো না, স্টিল একটা বাসায় থাকবো। আমার 20% ওইখানে ঠিকই রয়েছে। আমি কাটছাট আমার বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে নিব, বাচ্চাদেরকে স্কুলে পড়ানো বাদ দিয়ে দিব না। সো এগুলো হইলে এসেনশিয়াল নিড। সো আগে দেখো, যেখানে আমার 40% আমার রয়েছিল এক্সট্রা এক্সপেন্ডিচারের জন্য, এসেনশিয়ালের বাইরে খরচের জন্য, এখন সেখানে হয়তো হার্ডলি আমার 5% বা 10% আমার থাকতেছে এক্সট্রা খরচের জন্য। তো আগে যেখানে আমি সেন্ট মার্টিন যেতে পারছি, সেখানে এখন আমি সেন্ট মার্টিন যেতে পারবো না। আগে যেখানে আমার বাচ্চাকে হয়তো প্রত্যেক সপ্তাহে নিয়ে রেস্টুরেন্টে খাওয়াইতে পারছি, এখন সেখানে আমি রেস্টুরেন্টে খাওয়াইতে পারতেছি না। এতে কি ব্যাড ইফেক্ট আসবে কে বলতে পারবা? এতে সমস্যা কি হবে? লাইফস্টাইল স্যার মানে নিচে, হালকা নিচে চলে যাবে। আমাদের আমাদের না, সমষ্টিক বলো, দেশের অর্থনীতি কি সমস্যা হবে? মানে কেন এটা নিয়ে এত কথাবার্তা হয়? এটা কি শুধু আমাদেরকে এফেক্ট করে? না, প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষকে এফেক্ট করে। কিভাবে? স্যার এটা আর তো স্যার রেস্টুরেন্টে একজনের উপর স্যার মানে পড়বে না। এটা কালেকটিভলি স্যার সবার উপরে মানে হ্যাঁ, এটা কিভাবে effect পড়বে? করবে। কিভাবে পড়বে? আর যেহেতু স্যার আমি ধরুন স্যার 10 জন 10টা ফ্যামিলি নিয়ে স্যার রেগুলার এক সপ্তাহ স্যার রেস্টুরেন্টে যাওয়া হতো, তখন হ্যাঁ, স্যার এই ইকোনমিক প্রেশারের জন্য হয়তো রেস্টুরেন্টে আর যাবে না। তখন স্যার হ্যাঁ, 10টা ফ্যামিলির খরচটা রেস্টুরেন্ট আর পাচ্ছে না। তো ভেরি গুড, রেস্টুরেন্ট স্যার বিজনেস স্যার ভেরি গুড, লাভ হইতেছে। ভেরি গুড। তখন তখন কি হইতেছে? রেস্টুরেন্টের বিজনেস ডাউন হইতেছে। আমার ইনকাম কমছে মানে কি? রেস্টুরেন্টের ইনকাম কমছে। শুধু রেস্টুরেন্টের ইনকাম কমছে মানে কি? চাল, রেস্টুরেন্ট কি করে? চাল ডাল পেঁয়াজ কিনে না, সে এখন আগের মতো বিজি না, আগের মতো কাস্টমার পাইতেছে না। সে চাল ডাল এগুলো কিনা কমাইয়া দিছে। তার মানে কি হইতেছে? গ্রোসারি মার্কেটে কি এফেক্ট করতেছে, গ্রোসারি মার্কেটের ইনকাম কমে গেছে। বুঝতে পারছি? সো সমষ্টিকভাবে পুরা দেশের অর্থনীতির উপর একটা প্রেসার পড়ে। একজন মানুষের, তুমি হয়তো মনে করতেছো যে সবকিছুর দাম বেড়ে গেছে। আগে সিএনজি দিয়ে 10 টাকা দিয়ে যেখানে যেতাম, এখন 15 টাকা লাগতেছে। সে তোমার কাছ থেকে 5 টাকা বেশি চার্জ করতেছে। তুমি গিয়ে দেখো, তুমি কোথাও না কোথাও তুমিও 5 টাকা বেশি চার্জ করতেছো। তুমি যে সার্ভিসটা প্রোভাইড করতেছো, সেখানেও তুমি 5 টাকা বেশি চার্জ করতেছো। এটা একজনের উপর এফেক্ট করে না। যেকোনো প্রাইস হাইক, যখন একটা জিনিসের দাম বাড়ে, কিংবা মানুষের আয় কমে যায়, কিংবা আয় বাড়ে, ইভেন আয় যখন বাড়ে, আজকে আমার বেতন হয়েছে 5 টাকা, সেম রয়েছে, দেশের অর্থনীতি কোনো সমস্যা নাই, কালকে আমার বেতন 10 টাকা বানায় দিল, তখন জিনিসপত্র দাম বাড়ে। কেন জিনিসপত্র দাম বাড়ে? কেউ বলতে পারবা কেন জিনিসপত্র দাম বেড়ে যায় তখন? মূল কারণ হলো তখন আমাদের ডিমান্ড বেড়ে যায়। তোমার আয়ের সাথে তোমার ডিমান্ড নির্ভর করে। তুমি যখন ওই যে, চাহিদা হ্যাঁ, চাহিদাও তো বাড়ে স্যার। এই তো চাহিদাই তো, ডিমান্ড মানেই তো চাহিদা, ডিমান্ড মানেই তো চাহিদা, ডিমান্ডের বাংলায় তো চাহিদা। তোমার আয়ের সাথে আমাদের, আজকে আমরা ফর এক্সাম্পল 10,000 টাকা বেতন পাই। 10,000 টাকা বেতন পাইলে আমি যে পরিমাণ আমার ডিমান্ড থাকবে, আমার ডিমান্ড থাকবে কি, কোনো মতো যদি খাইয়া পইরা বাঁচতে পারি তাইলেই ঠিক আছে। কালকে তোমার বেতন যখন 20,000 টাকা হবে, তখন কি তুমি কোনো মতো খেয়ে পরে বেচার চিন্তা করবে, নাকি আর একটু রিল্যাক্স থাকার চিন্তা করবা? আর একটু তোমার রিল্যাক্স। ডিমান্ড বাড়বে, তোমার ডিমান্ড বাড়বে। তোমার এর পরে বেতন হয়ে গেল 1 লাখ টাকা, তুমি কি
এই জায়গাতে পড়ে থাকবা যে আমি রিক্সা দিয়ে যাই, নাইলে সিএনজি দিয়ে, লাইনের সিএনজি দিয়ে যাই, আগে 20,000 টাকা বেতনে, এখন 1 লাখ টাকা বেতন পাই, কি তুমি লাইনের সিএনজি দিয়ে যাবা? যাবা না। লিস্ট তুমি সিএনজি রিজার্ভ করে যাবা। তোমার ডিমান্ড বাড়তেছে, তোমার এক্সপেন্ডিচার বাড়তেছে, তোমার ডিমান্ড মানে সবসময় যে প্রোডাক্টের দিয়ে হবে তা এমন কোনো কারণ নাই। ডিমান্ড অনেক সময় অন্য জিনিস দিয়ে হয়, তোমার চাহিদা, তোমার আকাঙ্ক্ষা দিয়েও হয়। তোমার এখন 4 লাখ টাকা 3 লাখ টাকা বেতন হয়েছে, তখন তুমি কি আর কি বলে লাইনের সিএনজি বলতেছি, কি বলে রিজার্ভ সিএনজি দিয়ে যাবা, নাকি নিজস্ব গাড়ি কিনবা? গাড়ি স্যার। নিজস্ব গাড়ি। তুমি নিজের গাড়ি কিনবা, তুমি চিন্তা করবা আমি আস্তে আস্তে জমায়ে জমায়ে একটা জায়গা কিনতে পারি নাকি, নিজের একটা বাড়ি করতে পারি নাকি। সো তোমার ডিমান্ড তোমার ইনকামের সাথে নির্ভরশীল। সেম ভাবে তোমার যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে, তখন তুমি কি করতেছো? বন্ধু বান্ধবকে হয়তো দাওয়াত দিয়ে খাওয়াইতেছো। তুমি আগে তুমি তেল যতটুকু খরচ করতা, এখন বাসায় রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছো, কারণ তোমার টাকার অসুবিধা নাই। সো তেল বেশি খরচ হচ্ছে, তেলের উপর চাপ বাড়তেছে, তেলের দাম বেড়ে যাইতেছে। ইকোনমিক্স পড়ছো না? ইকোনমিক্স এই জিনিসটা শিখাইছে, ডিমান্ড এবং সাপ্লাই এর উপর কিভাবে প্রাইস নির্ভরশীল। তোমরা তো মনে করতে যে ডিমান্ড কি বলে ইকোনমিক্স পড়ে আমাদের লাভ কি? এই ইকোনমিক্স পড়ে লাভ। জীবন সম্পর্কে তুমি অ্যানালাইসিস যখন তুমি করবে একটা কোম্পানিতে গিয়া, এজ এ বিজনেস অ্যানালিস্ট, এজ এ সফটওয়্যার অ্যানালিস্ট বা যে কোনো ধরনের অ্যানালিস্ট হিসেবে যখন তুমি যাবা, তখন তোমাকে জানতে হবে যে ইকোনমিক্স কিভাবে কাজ করে। কারণ তুমি অ্যানালাইসিস করবা কিভাবে, ইকোনমিক্স নিয়ে করবা। এটা ইকোনমিস্টের কাজ না। এই যে সোয়াট অ্যানালাইসিস করা, এগুলো ইকোনমিস্টের কাজ না, এগুলো আমাদের কাজ, আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কাজ, যে কারণে এমআইএস কম্পিউটারের সাবজেক্ট। আমাদের কাজ, কারণ আমরা কি করব, বিভিন্ন ডাটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ডাটাগুলো হয়তো কালেক্ট করবে অন্যরা, কিন্তু ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে আমাদের। অ্যানালাইসিস করার জন্য তোমার ইকোনমিক্সের নলেজ লাগবে। ইকোনমিক্সের নলেজ ছাড়া তুমি অ্যানালাইসিস তুমি করতে পারবে না। এবং বিজনেস অ্যানালিস্ট কিন্তু এটা কম্পিউটার সায়েন্সের পোস্ট। বিজনেস অ্যানালিস্ট যদিও বিজনেস নামের সাথে আছে, কিন্তু পোস্টটা হলো এজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্টিস্ট যারা, তারা হবা। এটা বিজনেসের মানুষ হবে না বিজনেস অ্যানালিস্ট। এই পোস্টের যে কি পরিমাণ ডিমান্ড তুমি চিন্তা করতে পারবে না। তোমরা ওই যে আমি ওই দিন বলছিলাম না যে এটা কখনো ভাইবো না যে আমি প্রোগ্রামিং এ দুর্বল, আমি প্রোগ্রামিং পারি না, দ্যাট মিনস আমার কম্পিউটার সায়েন্সে কোনো ফিউচার নাই। ভুল ধারণা। এই ধারণা থেকে বের হয়ে আসো। কিন্তু তুমি ব্রাঞ্চের অনেকগুলো হাজার হাজার ব্রাঞ্চ আছে কম্পিউটার সায়েন্সে, প্রত্যেকটা ব্রাঞ্চ লুক্রেটিভ, প্রত্যেকটা ব্রাঞ্চে পয়সা আছে, হিউজ পরিমাণ পয়সা আছে দেশের বাইরে। তুমি কোনো একটা ব্রাঞ্চে তোমাকে স্ট্রেংথ আনতে হবে। কোনো একটা ব্রাঞ্চে তুমি যদি এখন মনে করো যে আমি প্রোগ্রামিং খুব ভালো পারি, তুমি প্রোগ্রামিং এর স্ট্রেংথ আরো ডেভেলপ করো, কোনো অসুবিধা নেই। তুমি মনে করতেছো যে আমি প্রোগ্রামিং পারি না, আমি বিজনেস অ্যানালিস্ট হব, আমি প্রজেক্ট ম্যানেজার হব, আমি সিস্টেম অ্যানালিস্ট হব, আমি সিস্টেম ডিজাইনার হব। তোমার যেদিকে মনে চায় সেদিকে তোমার হাইয়েস্ট পটেনশিয়াল নিয়ে আসো। তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার মিলিয়ন ডলার বেতন কেউ আটকাতে পারবে না কোনো একদিকে। এই যে কি হয়েছে, বিজনেস অ্যানালিস্ট পোস্ট থেকে নরমালি কি হাইয়েস্ট পোস্ট কি হয় বলতো একটা কোম্পানিতে? ধরো গুগলে হাইয়েস্ট পোস্ট কি হবে তোমার? স্যার সিএমও। সিইও। তুমি সিইও হইতে পারবা, সিইও হইতে পারবা যদি তুমি বিজনেস অ্যানালিস্ট হও। কারণ তোমাকে অ্যানালিসিস জানতে হবে। সিইও এর কাজ তোমার ডে টু ডে অ্যাক্টিভিটি না, সে স্ট্র্যাটেজি ঠিক করবে। তো আচ্ছা, তো the organization needs to keep the analysis accurate by avoiding preconceived beliefs. তুমি আগে থেকে বিশ্বাস করে কোনো কিছু করে ফেলতে পারবে না। তুমি কোনো ধরনের জায়গাতে যেতে পারবে, কোনো ধরনের অ্যানালাইসিস করতে পারবে না যে আমি জানি এই জিনিসটা সূর্য পূর্ব দিকে উঠে। সূর্য পূর্ব দিকে উঠে বলে কোনো কিছু নাই। তুমি এই বিশ্বাস নিয়ে তুমি এই রিসার্চ করতে শুরু করতে পারবে না যে সূর্য কোন দিকে উঠে বা সূর্য এইদিকে না উঠলে। তুমি যদি আগে থেকে বিলিফ রেখে দাও তাইলে হবে না, তাইলে তোমার এটা বায়াসড হয়ে যাবে, তোমার অ্যানালাইসিসটা বায়াসড হয়ে যাবে। অ্যানালাইসিস রং জিনিস দেখাইতে পারে, কারণ তুমি যেটা দেখতে চাইতেছো। সবচেয়ে বড় কথা একটা জিনিস তোমরা সবসময় মাথায় রেখো, যারা আমরা রিসার্চ করি, রিসার্চাররা অনেক কিছু, সবসময় না, অনেক ক্ষেত্রে আমাদের ইচ্ছা অনুযায়ী রেজাল্ট নিয়ে আসতে পারি।
আমি এদিন মনে ক্লাসে বলছিলাম, কোন একটা ক্লাসে আমি বলছিলাম যে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ম্যানিপুলেটেড একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, এটা কোনো ব্যাপারই না। তুমি যে জিনিসটা দেখতে চাও সেই জিনিসের দিকে ফোকাস করে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবা, সেই জিনিসটাকে কি করে মূল ধরে রেজাল্ট বের করে নিয়ে আসবা। যেমন ধরো আমরা রেজাল্ট বাই করতে চাই যে ক্লাস না করেও ভালো রেজাল্ট করা যায়, ক্লাস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তুমি অন্য জিনিসগুলোর দিকে ফোকাস করবা। সে ক্লাস না করে আসলে ওই সময় এই করছিল, সেই করছিল, এইগুলা করে বরং তার আরো অন্যদিকে ডেভেলপ করছিল। কিন্তু সমস্যা কোন জায়গায় হয়ে জানো? সমস্যা ক্লাস না করার মধ্যে না। সে অ্যানালাইসিস করে বের করছে, ফর এক্সাম্পল কে আছে, মুন্নি আছে, আমি জানি, ধরো মুন্নি। মুন্নি ক্লাস না করে সেই সময় সে গুগল কি বলে ইউটিউবে সে কি দেখছে, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখছে, বিভিন্ন ধরনের কি দেখছে, সে তখন আরেক জায়গাতে বাইরে গিয়ে ফর এক্সাম্পল শর্ট কোর্স করছে, করে তার স্কিল ডেভেলপ করছে। এটা করে হয়তো সে সাকসেসফুল হয়ে গেছে, যদিও সে ক্লাস করে নাই, কিন্তু ওই জিনিসগুলা তার ক্লাস থেকে বেশি কাজ দিছে। আর এখন আতিক ফর এক্সাম্পল পুরা অ্যানালাইসিসটা পড়বে না, না পড়েই জিজ্ঞেস করবে কি পাশের ক্ষেত্রে জিঙ্গা ছিল, জিঙ্গা নিয়ে আপনি করলেন না। বুঝতে পারছি? অ্যানালাইসিসটা না পড়েই, অ্যানালাইসিসটা যদি না পড়ে, যেহেতু সে পড়ে নাই, তো সে আতিক চিন্তা করবে কি, ও মুন্নি তো ক্লাস না করে ভালো করছে, তা আমি তো ক্লাস না আমি ক্লাস করবো না। কিন্তু মুন্নি যে ক্লাস না করে অন্য আরো 10টা কাজ করছে, এটা কিন্তু আতিক পড়ে নাই। আতিক কিন্তু এই 10টা কাজ করতেছে না। বুঝতে পারছি? ইয়েস স্যার। সো এই 10টা কাজ কিন্তু আতিক করতেছে না। সো আতিক ধরে নিতেছে যে মুন্নি ক্লাস না করে অটোমেটিক্যালি সে হয়ে গেছে, আকাশ থেকে টপকাইয়া সাকসেস চলে আসছে। আকাশ থেকে টপকাইয়া সাকসেস আসে নাই, মুন্নি হয়তো এই সময়টা অন্য কোনো একটা কিছুতে কাজে লাগাইছে। তো আমাদের মূল একটা জিনিস জানি না রাখবো, রিসার্চাররা আসলে অনেক, যদি তুমি প্রিকনসিভড একটা বিলিফ নিয়ে রেখে দাও, তোমার সবসময় রিসার্চটা বায়াসড হবে, এটাতে কখনো তুমি অ্যাকচুয়াল জিনিসটা তোমরা পাবা না। So SWOT analysis is a strategic planning technique that provides assessment tool, identify core strength, weakness, opportunities, and threats, leads to fact-based analysis, fresh perspective, and new ideas. নিউ আইডিয়াসটা কিভাবে আসে? নিউ আইডিয়াসটা আসে যখন তুমি তোমার স্ট্রেংথ জানতে পারবা, উইকনেস জানবা, অপরচুনিটি এবং থ্রেট, তুমি সবকিছু জেনে ফেলতে পারবা। তখন তোমাকে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা প্ল্যান করতে হবে, যে আমার এইটাতে স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথ আমাকে ধরে রাখতে হবে, এইটাতে আমার উইকনেস আছে, এই উইকনেসটাকে আমার ওভারকাম করতে হবে, এখানে আমার অপরচুনিটি আছে, ও অপরচুনিটিকে আমাকে ক্যাপচার করতে হবে, এবং থ্রেট আছে, এই থ্রেট গুলাকে আমার কোনো না কোনোভাবে মিনিমাইজ করে রাখতে হবে। তখন যখন এই সবগুলো জিনিস নিয়ে তুমি চিন্তা করবা, তুমি একটা কোনো এক ধরনের তোমার এটা থেকে বের হয়ে আসার একটা পথ খুঁজতে থাকবা, তখন তোমার নিউ নতুন নতুন আইডিয়া আসবে বিজনেসে, যে কিভাবে কিভাবে কি করা যায়। এতে দেখা যায় কি হয়, হঠাৎ করে কোনো বিপদে তুমি দিশেহারা হয়ে যাবে না। নরমালি আমরা দেখা যায় যে একটা বিপদে বললে আমাদের মাথা খারাপ হয়ে যায়, এই বিপদ পড়ে গেছে, কারণ আমরা লাইফ নিয়ে অ্যানালাইসিস করে রাখিনি। আমরা আমাদের লাইফে থ্রেট কি আসতে পারে এটা আমরা কখনো অ্যানালাইসিস করিনি। যদি তুমি অ্যানালাইসিস করে রাখতা, তাইলে তুমি জানতা তোমার প্রত্যেকটা কিসের ক্ষেত্রে তুমি একটা প্ল্যান বি রাখতে পারতা, যে যদি আমি এই সমস্যায় পড়ি, যদি আমি এই কোর্সে বি পেয়ে যাই বা ডি পেয়ে যাই, যদি বি পেয়ে যাই তাহলে আমি কি করব? যদি আমি এ প্লাস পাই তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমি বি পাই বা ডি পাই তাইলে আমার কি করতে হবে? এটাকে আমি রিটেক নিব, রিটেক নিলে কি আগামী সেমিস্টারেই নিব নাকি 2 সেমিস্টার পরে নিব? সো তোমাকে তখন একটা প্ল্যান থাকতো, তুমি দিশেহারা হয়ে যেত না যে আচ্ছা আমি তো এটা জানতাম এই ধরনের একটা পরিস্থিতি আমি পড়তে হইতে পারে, তখন কি করা যায়। How to do SWOT analysis? SWOT analysis is a technique for assessing the performance, competition, risk, and potential of a business, as well as part of a business such as a product line or division, an industry, or other entity. Using internal and external data, the technique can guide business towards strategies more likely to be successful and away from those in which they have been or are likely to be less successful. যেহেতু তুমি তোমার অপরচুনিটি এবং থ্রেট এগুলো তুমি জেনে গেছো, তুমি এগুলো থেকে দূরে থাকতে পারবা, যেগুলোতে তোমাকে লেস সাকসেসফুল করতে পারে, তোমাকে ফেইলিওর বানায় ফেলতে পারে, এগুলো থেকে তুমি দূরে সরে থাকতে পারবা, কারণ তুমি জানো যে এগুলো করলে আমার থ্রেট আসবে, আমার অপরচুনিটি লস হয়ে যাবে। Independent SWOT analysts, investors, or competitors can also guide them on whether a company, product line, or industry might be strong or weak, and or why. Product line বলতে কি বুঝাইতেছে বলো তো? কি বলতে পারো প্রোডাক্ট লাইন জিনিসটা কি? প্রোডাক্ট লাইন মানে হলো যে সব প্রোডাক্ট তুমি বিক্রি করো, তার মধ্যে কোন জিনিসটা চলতেছে, কোন জিনিসটা চলবে না,
এই জিনিসটা একজন বিজনেস অ্যানালিস্ট যে SWOT অ্যানালিস্ট, এখানে SWOT অ্যানালিস্ট বলছে, আসলে এই কাজটা হলো বিজনেস অ্যানালিস্টের কাজ, যারা SWOT অ্যানালাইসিস করে। সে তোমাকে বলে দিতে পারবে যে এই জিনিসটা তোমার চলতেছে না, মার্কেটে কম চলতেছে, এই রিজনে মার্কেটে কম চলতেছে, কারণ সে অ্যানালাইসিস করছে এই রিজনে কম চলতেছে, ভবিষ্যতে এই প্রোডাক্টটা তোমার, ফর এক্সাম্পল আইফোনের 4-5টা ডিফারেন্ট মডেল বাই করে প্রত্যেক বছর তারা, এবং প্রত্যেক বছর দেখবা যে তারা কিছুদিন পরে পত্রিকায় আসে যে ওই মডেলটা চলতেছে না, এবং দেখবা যে কিছুদিন পরে ওই মডেলটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এই মডেলটা আইফোন বানাইতেছে, বুঝছো? যে দেখবা যে বিভিন্ন জায়গায় আউট অফ স্টক থাকেই, কারণ এটা বানাইতেছে না, এটা বানাইতেছে খুব কম পরিমাণে বানাইতেছে, যেটা তার বেশি চলতেছে সেটা হয়তো তাকে মূল ফোকাস দিতেছে। সো এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা, যে তোমার যদি 5টা জিনিস থাকে, এর মধ্যে একটা জিনিস চলতেছে না, তুমি কি করবা? ওই জিনিস কি স্টিল বানাইতে থাকবা, নাকি ওই জিনিস স্টপ করে দিবা একটা সময় গিয়ে? ওই জিনিস তুমি ডেফিনেটলি স্টপ করে দিবা বা স্লো করে দিবা। ওই জিনিস আগে যদি 500 পিস বানাইতা, ফর এক্সাম্পল তুমি ABCD প্রত্যেকটা জিনিস 400 পিস করে বানাও বা 500 পিস করে বানাও, তুমি দেখলা যে প্রোডাক্ট এটা আমার 100 পিসে বেশি চলে না, বাকিগুলো আমার 500 পিসই চলতেছে, তখন তুমি কি করবা? প্রোডাক্ট এটা 500 পিস থেকে 100 পিসে নিয়ে আসবা, বা হয়তো 80 পিসে নিয়ে আসবা, এবং তুমি বাকি এই যে তোমার ক্যাপাসিটি বেড়ে গেছে, 400 পিসের এক্সট্রা একটা ক্যাপাসিটি আসছে, এটাকে হয়তো তুমি BCD তে ডিস্ট্রিবিউট করে দিবা। আমি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো এই জিনিসটা কি বলতে চাইতেছি? জি স্যার। বদরুল মিয়া, কি অবস্থা? জি স্যার, ভালো স্যার। তো SWOT দিয়ে কি হয়? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট। সো তোমরা পরীক্ষাতে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো যে তোমরা চাইলে এরকম 4টা গড় এখানে নিতে পারো, এরকম 4টা গড়ে একটা কোম্পানির একটা কেস স্টাডি তোমাদের দেওয়া থাকবে, তুমি একটা করে স্ট্রেংথ, একটা করে উইকনেস, অপরচুনিটি, থ্রেট এরকম করে করতে পারো। চাইলে তুমি একটা পেজের মধ্যে স্ট্রেংথ, আরেকটা পাশের একটা পেজে উইকনেস, পাশের পেজে অপরচুনিটি, পাশের পেজে থ্রেট, এরকম লিখতে পারো। কিন্তু যেভাবেই লিখো, জাস্ট প্লিজ 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 আমাকে একটু দয়া কইরা আমারে বুঝতে দিও যে কোন জায়গাতে কি লিখছো, একটার পেটের মধ্যে আর একটা ঢুকাই দিও না, বুঝতে পারছি? একটা পেটের মধ্যে যেন আরেকটা না ঢুকে যায়, আমাকে খুঁজে এইবার পরীক্ষাতে আমার খুব ঝামেলা হয়েছে, তোমরা 4th ইয়ারে উঠে যাইতেছো, 3rd ইয়ার প্রায় কমপ্লিটেড, অথচ তোমরা কিভাবে লিখতে হয়, তোমরা অনেকেই 4th ইয়ার 52 ব্যাচ অলরেডি 4th ইয়ারে মনে আছে, 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার। 52 ব্যাচ কোন সেমিস্টারে, কোন ইয়ারে? থার্ড ইয়ার লাস্ট সেমিস্টার স্যার। আর 53 কোন 3rd ইয়ার কোন সেমিস্টার? লাস্ট সেমিস্টার স্যার। স্যার দুটেই আসলে 52 স্যার 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার স্যার। 52 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার। আমাদের 6 মান্থের সেমিস্টার হওয়াতে স্যার প্রবলেম না বুঝছি, তোমরা ওই যে এটার জন্য আমি জিজ্ঞেস করতেছি, 52 কি 4th ইয়ার প্রজেক্ট শুরু করে দিছো? না স্যার। তাহলে তোমরা 3rd ইয়ার লাস্ট সেমিস্টার। থার্ড ইয়ার প্রজেক্ট করতেছি স্যার। হ্যাঁ, তাহলে 3rd ইয়ার লাস্ট সেমিস্টার। 4th ইয়ার যদিও তো 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার হওয়ার কথা ছিল, নাই আর কি, সিস্টেম লসে পড়ে গেছে। 52 বেসটাই মনে সিস্টেম লসে পড়ছে, 53 মনে হয় পড়েনি। জি স্যার। সিস্টেম লসে তোমাদের একটা ঝামেলা হয়ে গেছে, জুনিয়রদের সাথে একসাথে পাশ করে বেরোতে হবে আর কি, এই 4 মাস আর 6 মাস হয় এই ঝামেলা হয়। সো তোমরা পরীক্ষাতে প্লিজ এইবার অনেক স্টুডেন্ট যেটা করছো, আমি নিজে বুঝে নিতে হয়েছে যে কোনটা A আনসার করছো, কোনটা B আনসার করছো। পরীক্ষাতে এরকম হয়েছে না? মনে আছে আমি ক্লাসে বলছিলাম যে আমাকে বুঝে নিতে হয়েছে আনসার পরে, যে আচ্ছা এটা সে আসলে 3A আনসার করছে আর এটা 3B আনসার করছে, না A লেখা আছে না B লেখা আছে। তো ফাইনালে ভাই আমি এরকম হয়তো করব না, কারণ আমাদের খুব প্রেশার থাকে। মিড টার্মে ধরো আমি 1 মাসে খাতা দেখতে পারছি, কোনো অসুবিধা না। সবাইকে রেজাল্ট দেখানো হয়েছে? 52 ব্যাচ রেজাল্ট দেখছো? খাতা দেখছো? জি স্যার। 53 DE দুইটাই দেখছো? জি স্যার, শেষ স্যার। ডিকে দেখানো হয় নাই। ডিকে দেখানো হয় নাই? আচ্ছা, ডি লাস্টে দেখছিলাম, ডি আগামী দিন দেখে ফেলবা। এই সপ্তাহে তো ক্লাস নাই, আগামী সপ্তাহে দেখি। ডি খাতা দেখা হয়ে গেছে, আমাকে একবার মনে করে দিও, প্রয়োজনে তোমরা অ্যাটলিস্ট মার্কটা জেনে যাবা না, একবার মনে করে। সো এরকম প্লিজ কেউ করো না যে আমাদেরকে খুঁজে, কারণ ফাইনাল পরীক্ষার সময় আমাদেরকে হাইয়েস্ট 10 দিন, তাও রেজাল্ট প্রিপেয়ার করা সহ সাবমিশনের জন্য, খাতা দেখার পরে আরো 1-2 দিন সময় যায় রেজাল্ট প্রিপেয়ার করার জন্য, প্রত্যেকের রেজাল্ট তোলা, প্রত্যেকের মার্ক তোলা, সেটাকে রেজাল্টে কনভার্ট করা। একটা সেকেন্ড।
তো এগুলাতে আমাদের আরো 2-3 দিন সময় দেয়। সো আমাদের হাতে আসলে সময় থাকে 7 দিন থেকে 8 দিন এতগুলা খাতা দেখার জন্য। আমার এই সেমিস্টারে খাতা টোটাল আসে আমার 20 প্যাকেট। এবি মিলাইয়া 20 প্যাকেট খাতা আসে। তো তুমি চিন্তা করো আমার হাতে কতগুলা খাতা থাকে। এই 20 টা প্যাকেট খাতা যখন আমি 7 দিনে দেখবো, আমার সময় নেই তুমি কোনটা 3A লিখছো, কোনটা 3B লিখছো এটা আমার চিন্তা করে বের করা। সো প্লিজ পরীক্ষার খাতায় ক্লিয়ারলি উপরে লিখবা। কারণ তোমার যদি একটা আনসার কারেক্ট হইছে কিন্তু 2 পাইছো, যেখানে তোমার হয়তো ওই কি বলে 5 এর মধ্যে হয়তো 2টা মিলাইয়া 3 আর 2 5 মিলাইয়া হয়তো তুমি মাত্র 3 পাইছো। তোমার অথচ পাওয়ার কথা ছিল 5 এ 5। কিন্তু আমি বুঝতে পারি নাই কোনটা 3A লিখছো, কোনটা 3B লিখছো। আমি তো জানিছি 2টাই তুমি 3 এর মধ্যে লিখছো। আমি তোমাকে 3 দিছি, 3 এ 3 দিছি। সো লসটা দিন শেষে তোমার ফাইনাল পরীক্ষার খাতাও তোমরা দেখতে পারবে না। দেখার কোনো উপায় নেই। রাইট? সো তুমি বুঝতেও পারবে না যে তোমার মার্ক কমছে। প্লিজ ক্লিয়ারলি একটু কি করো, আমাদেরকে হেল্প করো, নিজেকে হেল্প করো। Overview of SWOT analysis. Analysts present a SWOT analysis as a square segmented into 4 quadrants. এই যে এখানে দেখাইছে 4টা আলাদা কোয়ার্টারে ভাগ করা হয়। Each dedicated to an element of SWOT. তুমি চাইলে আলাদা 4টা পৃষ্ঠায় করতে পারো যে এরকম 4টা কি করতে হবে এবং কোন কথাটা টোটাল 4টা ডিফারেন্ট এক কথায় কি মধ্যে লেখা হয়। This visual arrangement provides a quick overview of the company's position. কারণ তুমি কুইক ওভারভিউ হয়ে যাবে কিভাবে, যখন তুমি এটা অনুযায়ী সাজায় ফেলবা, স্ট্রেংথ উইকনেস অনুযায়ী সাজায় ফেলবা, তখন দেখলেই একজন মানুষ খুব ইজিলি বুঝতে পারবে যে একটা কোম্পানির স্ট্রেংথ কোন জায়গায়, উইকনেস কোন জায়গায়, সবকিছু সে ওভারভিউ পেয়ে যাবে। Although all the points under a particular heading may not be of equal importance, এটা মাথায় রাখতে হবে, they all should represent key insight into the balance of opportunities and threats, advantages and disadvantages and so forth. এই যে আমরা এখানে ধরো স্ট্রেংথে, ফর এক্সাম্পল উইকনেসে আমি 5টা উইকনেস বের করছি। 5টাই যে আমার সমান গুরুত্বপূর্ণ উইকনেস এমন নাও হইতে পারে। একটা থেকে আরেকটা গুরুত্ব বেশি থাকতে পারে, কিন্তু এমন কোনো জিনিস এই 5টার মধ্যে লেখা যাবে না যেটা আসলে রিলেটেডই না। এমন জিনিসই লিখতে হবে যেটা আসলে উইকনেসের সাথে রিলেটেড এই কোম্পানি, কিন্তু এর মধ্যে সবগুলা সমান হারে উইকনেস নাও থাকতে পারে। তো স্ট্রেংথ এগুলা কি? স্ট্রেংথস ডেসক্রাইব হোয়াট অ্যান অর্গানাইজেশন এক্সেলস এট, কোনটাতে বেশি ভালো, এন্ড হোয়াট সেপারেটস ইট ফ্রম দ্য কম্পিটিশন, যে জিনিসটা অন্যদের কাছ থেকে আমাকে আলাদা করে। এই স্ট্রং ব্র্যান্ড হইতে পারে একটা জিনিস, যে টয়োটা ফর এক্সাম্পল একটা স্ট্রং ব্র্যান্ড, তার স্ট্রেংথ এখানে ওভার কোন কিসে, কিয়ার থেকে সে স্ট্রং ব্র্যান্ড। লয়াল কাস্টমার বেস, টয়োটা যারা ইউজ করে তারা নর্মালি তার প্রতি লয়াল থাকে, টয়োটা ছেড়ে নর্মালি হুন্দাইতে যাবে না। এই স্ট্রং ব্যালেন্স শিট, তাদের যেহেতু বেশি সেল হয়, এটা হইতে পারে। ইউনিক টেকনোলজি নর্মালি টয়োটার নাই। সো তুমি এই জিনিসটা তুমি হয়তো তার স্ট্রেংথে লিখতে পারবে না। সো তুমি সবগুলো যে লিখতে পারবো কোনো কথা নেই। ফর এক্সাম্পল এ হেজ ফান্ড হইলো সেই ফান্ড যারা বাংলাদেশে যেটাকে বলে ফর এক্সাম্পল সেই সব কোম্পানি যারা কি বলতে পারি জীবন বীমা বা এই টাইপের জিনিস, ইন্স্যুরেন্স কোম্পানি টাইপের, পুরোপুরি ইন্স্যুরেন্স কোম্পানি না, মোটামুটি ইন্স্যুরেন্স কোম্পানি টাইপের, may have developed a proprietary trading strategy that returns market beating results. It must then decide how to use those results to attract new investors. তোমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে কিংবা তোমার একটা ব্যাংক আছে, ঠিক আছে, তুমি যেসব রিপোর্ট পেশ করো যে আমার এত টাকা প্রফিট হয়েছে, এই হয়েছে, আমি তোমাকে এত টাকা প্রফিট দিব, প্রফিট শেয়ার করব, তুমি এমন ভাবে জিনিসগুলোকে কি করতে হবে, জিনিসগুলোকে নিয়ে আসতে হবে তোমার ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে, দ্যাট রিটার্নস মার্কেট বিটিং রেজাল্টস। এমন একটা কি আনতে হবে যে তোমার মার্কেট বিটিং, মার্কেটে তোমার সাথে অন্য কেউ কম্পিটিশনে পারতেছে না, এই জিনিসটা তোমাকে প্রুভ করতে হবে। উইকনেস সেম জিনিস, একটু পড়লেই বুঝতে পারবা। অপরচুনিটি থ্রেট, এই যে আমরা জিনিসটাকে এইভাবে দিন শেষে লিখি শর্ট অ্যানালাইসিস। হোয়াট ইজ আওয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? তুমি যখন স্ট্রেংথ বের করতে যাবা তখন এইসব কোয়েশ্চন গুলো নট লিমিটেড টু দিস কোয়েশ্চনস, এরকম 3টা কোয়েশ্চন করলেই হবে না, কিন্তু 3টা কোয়েশ্চন দিয়ে তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছে যে কোন কোন জিনিস দিয়ে তুমি নরমালি স্ট্রেংথ বের করতে পারবা, থ্রেট বের করতে পারবা। যে হোয়াট ইজ আওয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আমার কম্পিটিটিভ, যেমন টয়োটার ব্যাপারে বলছিলাম যে তার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোন জায়গায়, তার চিপার প্রাইস, তার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। হোয়াট রিসোর্সেস ডু উই হ্যাভ, আমাদের কোন ধরনের রিসোর্স আছে, টয়োটার মূল রিসোর্স কি, তার
অনেক বিভিন্ন দেশে তার কারখানা আছে, বিভিন্ন দেশে তার ফ্যাক্টরি আছে, যেখান থেকে সে বানাইতে পারতেছে এবং সে দিনে হয়তো, ফর এক্সাম্পল, দিনে হয়তো সে 10,000 পিস 20,000 পিস বানায় ফেলতে পারতেছে। যেখানে বিএমডব্লিউ কিংবা বেন্টলি তো খুবই কম হবে, রোলস রয়েস তো একটা বানাইতে মনে হয় তাদের 1-1.5 বছর সময় লাগে। যখন অর্ডার দেওয়ার পরে 1-1.5 বছর পরে তোমাকে ডেলিভারি দিবে, তুমি 1 দিন 2 দিনে পেয়ে যাবে না, 1 সপ্তাহ 1 মাসে 1.5 মাসে পেয়ে যাবে না, অ্যারাউন্ড 1 বছরের মতো তোমাকে ওয়েট করতে হবে অর্ডার করার পরে তোমার হাতে প্রোডাক্টটা আসার জন্য। তো এটার বিএমডব্লিউ বলতেছি তো এটার একটা স্ট্রেংথ যে আমি আমার প্রোডাক্ট, তুমি এখন আজকে তোমার ইচ্ছা হয়েছে গাড়ি কিনবা, তুমি মার্কেটে যাও, গিয়ে আমার প্রোডাক্ট পেয়ে যাবা, বুঝছো? তো এইরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে তোমাকে বের করতে হবে যে স্ট্রেংথ কি, উইকনেস কি, থ্রেট কি, অপরচুনিটি কি। যেমন উইকনেসের ক্ষেত্রে হোয়ার ক্যান উই ইমপ্রুভ, এটা তোমাকে আনসার করতে হবে যে আমার এখন উইকনেস কোন জায়গায়, আমি এটা ইমপ্রুভ করব কিভাবে। শুধু তুমি উইকনেস বের করলেই হবে না, সাথে সাথে উইকনেসটাকে কিভাবে আমার ওভারকাম করা যায় সেটার ব্যাপারে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। হোয়ার আর উই ল্যাকিং রিসোর্সেস, কোন জায়গাতে আমার কম হইতেছে। হোয়াট প্রোডাক্টস আর আন্ডার পারফর্মিং, কোন প্রোডাক্টটা ঠিক মতো চলতেছে না বাজারে। তো এইগুলো জিনিসগুলো তোমাকে বের করতে হবে। ইন্টারনাল বলতে কি বুঝে, হাউ টু ইউজ এ শর্ট অ্যানালাইসিস। এই চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, প্রত্যেকটা পেজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পেজ ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে যে কত মার্ক পাবো তোমরা হয়তো ধারণা করতে পারতেছো না। আমি 10-15 বলতেছি, আমার হয়তো এর থেকে বেশিও পেয়ে যেতে পারো। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যদি তুমি কোনোটা চিন্তা করো তাহলে এইটা। যদি মনে করো যে আমি সারা বছর কিচ্ছু পড়ি নাই, এই এমআইএস আমার পড়তে ইচ্ছা করে না, মুটো ভাল লাগে না, এইসব জিনিস আমার মুটো ভাল লাগে না, এই একটা চ্যাপ্টার শুধু পড়ে ফেলো। যদি তোমার এ প্লাসের স্বপ্ন না থাকে, যদি মনে করে যে আচ্ছা আমি বি প্লাস পাইলেই আমি খুশি, এই একটা চ্যাপ্টার শুধু পড়বো, আর কোনো চ্যাপ্টার পড়ার দরকার নেই, এই একটা চ্যাপ্টার। বুঝতে পারছি কত ইম্পর্টেন্ট? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস স্যার। যারা মিড টার্মে 1-2 পাইছো, 0 পাইছো, কে জানি, আমার ভুলে গেছি কোন সেকশনে, ডি সেকশনই তো মনে হয়, ডি সেকশন অথবা 52 পেজ, কোন এক সেকশনে জানি 0 পাইছে একজন, দুই পার্টেই 0 মনে হয় ডি সেকশনে। তো তাদের জন্য এই একটা চ্যাপ্টার শুধু পড়ে ফেলি, আর কিচ্ছু পড়ার দরকার নেই। তো ইন্টারনাল জিনিসটা কি, হোয়াট অকার্স উইদিন দ্য কোম্পানি সার্ভস এজ এ গেট সোর্স অফ ইনফরমেশন ফর দ্য স্ট্রেংথ এন্ড উইকনেস ক্যাটাগরিজ অফ দ্য SWOT analysis. Example of internal factors include financial and human resources, tangible and intangible assets. Tangible আর intangible কি? স্যার টেনজিবল তো স্যার মেবি যেটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসেট যেগুলো, ম্যাটেরিয়ালিস্টিক যেটা, ইনটেনজিবল হলো যেটা ম্যাটেরিয়ালিস্টিক না। রেপুটেশন হইতে পারে যেমন ব্র্যান্ড নেম, এখানে বলছে ব্র্যান্ড নেম একটা রেপুটেশনের ব্যাপার, যে আমরা মার্সিডিজ শুনলেই মনে করি এটা দামি কার, বিএমডব্লিউ শুনলেই মনে করি এটা দামি কার, ঠিক না? আমাদের মাথায় আসে না যে বিএমডব্লিউ গাড়ি আমরা 15 লাখ টাকা দিয়ে কিনে ফেলবো। মাথায় আসে যখন কেউ বিএমডব্লিউ কথা বলো যে এটা 15 লাখ টাকা দিয়ে পাওয়া যায়। টয়োটা যখন বলবা তখন কি তোমার 1 কোটি টাকা মাথায় আসবে নাকি 15-20 লাখ টাকা মাথায় আসবে? কোনটা আসবে? টয়োটা বললে 15-20 লাখ টাকা স্যার। 15-20 লাখ মাথায় আসবে। আবার যদি এখন আমি তোমাকে বেন্টলি বলি কিংবা রোলস রয়েস বলি, তোমার কি 15-20 লাখ মাথায় আসবে? না স্যার। না। তো এই জিনিসটাই হইলো, এগুলো হইলো ইনটেনজিবল, যেটা আমি ইনটেনজিবল অ্যাসেট, যা আমরা দুইটাই নিই যে এগুলা দামি গাড়ি। তো potential questions, potential বলছে, so এগুলো not limited to potential questions to list internal factors are what are we doing well. আমাদের স্ট্রেংথ যখন আমি পাইছি, ফর এক্সাম্পল টয়োটা তার স্ট্রেংথ পাইছে তার হিউজ কাস্টমার বেস, তাহলে আমরা কোন জিনিসটা ভালো করতেছি এটা আনসার করতে গিয়ে হয়তো সে পাবে যে আচ্ছা আমরা প্রাইস কম রাখতেছি। হোয়াট ইজ আওয়ার স্ট্রংগেস্ট অ্যাসেট, অ্যাসেট বাইর করো যে আমার স্ট্রংগেস্ট অ্যাসেট কোনটা, হোয়াট আর আওয়ার ডিট্রাক্টরস, আমাদের প্রবলেম কোন জায়গাতে, আমাদের উইকনেস কোন জায়গাতে, হোয়াট আর আওয়ার লোয়েস্ট পারফর্মিং প্রোডাক্ট, মনে হয় এখানে কি লিখছে, প্রোডাক্ট লাইন্স, কোনটা আমার সবচেয়ে কম চলতেছে। এই জিনিসগুলো তোমাকে বের করতে হবে যখন তুমি ইন্টারনাল অডিট করবে। তারপরে এক্সটার্নাল তুমি কি বের করবা, এক্সটার্নাল তুমি বের করার চেষ্টা করবা হোয়াট ট্রেন্ডস আর এভিডেন্ট ইন দ্য মার্কেট প্লেস, এখন দুনিয়াতে কি চলতেছে। আমি যেটা বানাইতেছি আমি তো 10 বছর ধরে বানিয়েই যেতেছি, কিন্তু এখন আর চলতেছে না, আমার এটা উইকনেস হয়ে গেছে, কিংবা আমার কি হয়ে গেছে, স্টিল আমার স্ট্রেংথ আছে, এমনও হইতে পারে যে স্টিল আমার এটাই স্ট্রেংথ। আইফোন তার মডেল চেঞ্জ করে না, ডিজাইন আসলে বেসিক্যালি বদলায় না,
সামান্য সামান্য একটু একটু জিনিস কি করে, কারণ মানুষ হয়তো আইফোনটা এজ এ প্রেস্টিজ কিনে। আইফোনের কিন্তু একটা লয়াল কাস্টমার বেস আছে, যে যারা আইফোন ছাড়া কিছু কিনে না। সো তারা ডিজাইনের জন্য কিনে না, তারা নতুন নতুন মডেল আসলে এমনি কিনতেছে। এক্স্যাক্টলি সেম জিনিস দিয়ে যদি বলে যে আমি নতুন মডেল আনছি, তারা সেটাও কিনবে। ফর ডেমোগ্রাফিক্স আর উই নট টার্গেটিং, আমরা কোন ধরনের জিনিসটাকে টার্গেট করতেছি না। ফর এক্সাম্পল ধরো এটা তোমার একটা অপরচুনিটির মধ্যে আমরা কি করছি, যে তোমার অপরচুনিটি এখানে তোমার আছে। ফর এক্সাম্পল টয়োটা বড়লোক কাস্টমারদেরকে ফার্স্টে টার্গেট করতো না, তারপরে যখন তারা বুঝলো যে না, বড়লোক কাস্টমারকে ছাড়াটা আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর হয়ে যেতেছে। কারণ ফর এক্সাম্পল আমরা কেন বিক্রি করবো না, আমাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমাদের একটা নাম আছে। সো কিন্তু মানুষ আমার নামে কিনবে না, আমি যদি টয়োটা নাম দিয়ে বিক্রি করতে যাই তাহলে কিনবে না। কিন্তু এখানে একটা বড়, তোমরা হয়তো মনে করতেছো যে স্যার আপনি বলতেছেন মাত্র 50 পিস 100 পিস, গত বছর মনে হয় রোলস রয়েস মাত্র দেখলাম কত পিস, 23 পিস 24 পিস গাড়ি বিক্রি করছে পুরো বছরে। 23-24টা গাড়ি মাত্র বিক্রি করছে পুরো বছরে। তাই বলে কি রোলস রয়েস কি হয়ে গেছে, কি বলে, দেউলিয়া হয়ে গেছে, লসে আছে? না, লসে নাই। তার একটু কি টার্গেট থাকে, যেখানে টয়োটা পিস 30 লাখ 40 লাখ 50 লাখ বিক্রি করে হ্যাপি না। বুঝছো? সো এটা তোমাকে বুঝতে হবে যে আমরা কাকে টার্গেট করতেছি, কাকে টার্গেট করতেছি না। আর দেয়ার এনি নিউ রেগুলেশনস দ্যাট পটেনশিয়ালি কুড হার্ম আওয়ার রেপুটেশন? রেগুলেশনস মানে কি? গভর্নমেন্ট কি নতুন কোনো আইন কানুন নিয়ে আসবে যেটা আমাকে বর্তমানের মতো করে কি না হইতে পারে? নতুন আইন আসতে পারে বিভিন্ন ধরনের, যেমন প্রাইভেট ইউনিভার্সিটির উপর একটা আইন হয়েছে বেটের ব্যাপারটা, আসছে না? স্টুডেন্টের টিউশন ফির উপর বেট আগে কিন্তু ছিল না। সো এগুলো তোমাকে চিন্তা করতে হবে যখন তুমি কি করতেছো। How to write a good SWOT analysis? Creating a SWOT analysis involves identifying and analyzing the strength, weakness, opportunities, and threats of a company. It is recommended to first create a list of questions to answer for each element. তুমি আগে এই যে এখানে দেখো আমরা যেভাবে কি করছি, আগে আমরা কোয়েশ্চন গুলো সেট করে নিছি যে আমরা কিভাবে আমি স্ট্রেংথ বের করবো, কিভাবে কোন কোন কোয়েশ্চনের আনসার দিয়ে আমি উইকনেস বের করবো। আগে তুমি কি করো, আগে তুমি একটা লিস্ট অফ কোয়েশ্চেন্স বানায় ফেলো যে এই কোয়েশ্চেন গুলো আমি করব, তারপরে আমি এটার আনসার বের করার চেষ্টা করবো। কোয়েশ্চেন সার্ভ এজ এ গাইড ফর কম্পিটিং, কোয়েশ্চেন সার্ভ এজ এ গাইড ফর কমপ্লিটিং the SWOT analysis and creating a balance sheet. The SWOT framework can be constructed in list format as tree text or most commonly as a 4-cell table. এই যে তুমি চাইলে মোস্ট কমনলি আমরা যেটা করি সেটা হলো যে এরকম 4-cell একটা টেবিল বানিয়ে করি, এবং 4টা পৃষ্ঠায় তুমি করতে পারো। 4-cell টেবিল মানে যে একই পেজে 4টা সেল বানায় এরকম না, 4টা পেজেও তুমি করতে পারো, 4টা ডিফারেন্ট পেজে। Threats, what the strengths in a SWOT analysis, what is good about SWOT analysis. A SWOT analysis is a great way to guide business strategy meetings. It's powerful to have everyone in the room discuss the company's core strengths and weakness. তুমি যখন স্ট্রেংথ বাই করছো, উইকনেস বাই করছো, তখন দেখা যাবে কি এটা নিয়ে একটা ডিবেটের আয়োজন করতে পারতেছো, এটা নিয়ে একটা সবাই মিলে একটা ডিসকাশনের আয়োজন করতে পারতেছো যে আমাদের স্ট্রেংথ এই জায়গাতে কিভাবে হয়। কেউ কেউ বলবে যে এটা কিভাবে স্ট্রেংথ হয়, এটা তো আমরা এইভাবে করি না, এইভাবে করলে ঠিক আছিল না, করি না। সো তুমি তোমার উইকনেস গুলো জানতে পারবা, তোমার প্রবলেম গুলো জানতে পারবা, এবং সেখান থেকে একটা আউটকাম বের করে নিয়ে আসতে পারবা। A company can use a SWOT for overall business strategy sessions or for a specific segment such as marketing, production or sales. তুমি চাইলে পুরোটা নিয়েও কি করতে পারো, চিন্তা করতে পারো, আবার তুমি ছোট্ট একটা সাইড নিয়েও তুমি চিন্তা করতে পারো। This way you can see how the overall strategy developed from the SWOT analysis will filter down to the segments below before committing to it. Okay. What are the limitations? So very important একটা কোয়েশ্চন যে what are the limitations? SWOT analysis যে এত উপকারিতা আমি দেখাইতেছি, এত জিনিস বলতেছি, এটারও লিমিটেশন আছে। একটা জিনিস জানি রেখো যে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকে। ডাজন্ট ম্যাটার তুমি কত ভালো প্রোডাক্ট বানাইছো, তার কিছু লিমিটেশন থাকবে। It is one of the several business planning techniques to consider and should not be used alone. SWOT analysis আমরা নরমালি শুধু SWOT হিসেবে আমরা ইউজ করি না, আরো কয়েকটা অ্যানালাইসিস সাথে আমরা ইউজ করি যাতে আমরা বুঝতে পারি আসল অবস্থা কি। Also, each point listed within the categories is not prioritized the same. এই যে আমরা আগে বলছিলাম মনে আছে যে তোমার সবগুলা উইকনেস সেম প্রায়োরিটি না থাকতে পারে, সেম ওয়েটের না থাকতে পারে। কোনোটা সিভিয়ার একটা উইকনেস হইতে পারে, কোনোটা ছোটখাটো উইকনেস হতে পারে, তুমি ইগনোর করবা। তো সমস্যা হইলো যে তুমি হয়তো তখন বুঝবা না, বা তোমার কোম্পানির আরেকজন মানুষ হয়তো, তুমি অ্যানালাইসিস করে তুমি রিপোর্ট জমা দিয়ে দিছো, সে আরেকটা পার্টে চলে যেতেছে এই জিনিসটা এখন
ওই পার্টে মানুষ হয়তো বুঝতে পারবে না, বা কোনটা মোর প্রায়োরিটি, কোনটা কম প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, সেই জিনিসটা নাও বুঝতে পারে। এই হলো এই চ্যাপ্টার। বলতো কারো আছে কিছু যে জিনিসটা বুঝো নাই, যে স্যার এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা একটু কি করেন, এক্সপ্লেন করেন। স্যার সবাই সোয়াটের সবকিছু উইকনেসেস গুলা স্যার, মানে এটা যে ওইটা বলুন। উইকনেস মানে উইকনেস বলতে লিমিটেশন নাকি এটা? হ্যাঁ স্যার, লিমিটেশন স্যার। লিমিটেশন এই যে বললাম যে আমি একটা এক্সাম্পল দিছি যে লিমিটেশন কোন ধরনের হতে পারে। আমরা সোয়াটে আমরা কি করছিলাম মনে আছে? আমি দাঁড়াও দেখাই। এই যে এখানে একটা বলছিলাম, দাঁড়াও কোথায় বলছিলাম, আচ্ছা আমরা কোথাও এক জায়গায় বলছিলাম, আমি ভুলে গেছি এখন, যে আমরা এরকম লিস্ট করব, ঠিক না? আমরা একটা একটা করে লিস্ট করতে থাকবো, স্ট্রেংথের, উইকনেসের, এগুলো লিস্ট করবো না? হ্যাঁ স্যার। তো লিস্ট যখন করব তখন আমরা বলছিলাম যে আমরা জানি না যে সবগুলা আসলে সেম ওয়েটের না। সেম ওয়েটের বলতে, ধরো ফর এক্সাম্পল আমি স্ট্রেংথ বের করছি, সবগুলো আসলে সমান মাপের স্ট্রেংথ না, ঠিক না? বা সবগুলো উইকনেসও কি সমান মাপের? বলতো সবগুলো উইকনেস কি সমান মাপের? যেমন আমি আমার উইকনেস বলি, আমার উইকনেস হইলো ফর এক্সাম্পল আমি স্মোক করি, একটা উইকনেস হইতে পারে। আরেকটা উইকনেস কি হইতে পারে, আমি একটু লেজি টাইপের, আমি ঘুমাইতে পছন্দ করি, যদিও ঘুমাই কম, কিন্তু ঘুমাইতে পছন্দ করি। এটা একটা উইকনেস। আমার আরেকটা উইকনেস হলো আমি সবার সাথে বেশি ফ্রেন্ডলি মিশে যাই, যে কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ অযথা ফায়দা নিতে চেষ্টা করে। আছে, অনেকেই আছে যে ফায়দা নিতে চেষ্টা করে। আরেকটা উইকনেস হতে পারে যে এই ফ্রেন্ডলি মিশে যাওয়ার কারণে অনেকে গুরুত্ব দিতে চায় না, মনে করে যে উনার কথা শোনার দরকার নেই, গুরুত্ব দিতে চায় না। এই 4টা উইকনেস আমার ফর এক্সাম্পল। এই 4টার মধ্যে সবগুলা কি ওয়েট সমান? সবগুলা কি আমার উপর সমানভাবে এফেক্ট করতেছে? কোনটা আমি হয়তো ইগনোরই করতেছি, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, মনে করতেছে যে আচ্ছা উনি তো বেশি ইজি গোয়িং টাইপের মানুষ, সবার সাথে মিশে যায়, সবার সাথে ফ্রেন্ডলি হয়ে যায়, সো উনার এত গুরুত্ব দেওয়া দরকার নেই এইসব বিষয়ে। এটা কি আমাকে এফেক্ট করতেছে, বা আমি হয়তো এফেক্টেড হচ্ছি না? কিন্তু বা আমি স্মোক করতেছি, আমি হয়তো এফেক্টেড হচ্ছি না, আমি মনে করতেছি ডাজন্ট ম্যাটার, এটা আমার যদি একটু উইকনেস, কিন্তু আমি হয়তো এত গুরুত্ব দিচ্ছি না। সো সবগুলা হয়তো আমার উপর সেম ভাবে এফেক্ট করতেছে না, কোনোটা ওয়েট বেশি, কোনোটা ওয়েট কম। বুঝছো? এটাই হলো সোয়াট অ্যানালাইসিস এর, আমি বলছি যে সবচেয়ে বড় লিমিটেশন, সবচেয়ে বড় লিমিটেশন, যে ফর এক্সাম্পল অ্যানালাইসিসটা করতেছে কিন্তু বিজনেস অ্যানালিস্ট, কিন্তু সলিউশনটা কি বিজনেস অ্যানালিস্ট দিতেছে? বলো তো। বিজনেস অ্যানালিস্টের কাজ হলো অ্যানালাইসিস করে দেওয়া, সলিউশন বের করা কি বিজনেস অ্যানালিস্টের কাজ? না। সলিউশন বের করবে, এই যে আমি বলছি যে আমার উইকনেস বা আমার স্ট্রেংথকে কিভাবে বিজনেসে কাজে লাগাইতে পারবে, কিংবা উইকনেসকে কিভাবে ডাকতে পারবে, কিভাবে কমাইতে পারবে, এইটা বের করার দায়িত্ব বিজনেস অ্যানালিস্টের না। বিজনেস অ্যানালিস্ট বলবে তোমার উইকনেস এটা, তোমার স্ট্রেংথ এটা, বুঝছো? কিন্তু এটাকে কিভাবে ডাকতে হবে, এটাকে কিভাবে ওভারকাম করতে হবে, কিভাবে এটাকে ইউজ করতে হবে, এই জিনিসটা বিজনেস অ্যানালিস্টের দায়িত্ব না, এটা হইলো অন্য কারোর দায়িত্ব, এটা হলো ম্যানেজমেন্টের দায়িত্ব। তারা চিন্তা করবে তারা কোন জিনিসটা নিয়ে, কোন প্রবলেমটাকে কিভাবে তারা সলিউশন করবে, এটার জন্য তাদের আলাদা টিম আছে। এখন ব্যাপার হইলো, আমি যে উদ্দেশ্য নিয়ে একটা জিনিসকে, আমি হয়তো মনে করছি, আমি যখন অ্যানালাইসিস করছি এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা অবশ্যই নজর দেওয়া দরকার, অন্য টিম হয়তো এটা মনে করতেছে না, অন্য টিম হয়তো অন্য একটাকে মনে করতেছে, হইতে পারে না এরকম? স্যার, জি স্যার। এটা একটা বড় সমস্যা, বুঝছো? যে আমি যদিও একটা জিনিসের উপর ফোকাস করতে চাইছি, কিন্তু অন্যজন যে এই জিনিসটা পালন করতেছে, যে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি লাইভ করতেছে, সে অন্য একটা জিনিস নিয়ে চিন্তা করতেছে, অন্য একটা জিনিসকে করার চেষ্টা করতেছে। বুঝা গেছে? এখন ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। তুষার মিয়া, হ্যাঁ স্যার, এটা কি ক্লিয়ার হয়েছে। সেই তুষার যে তুষার আমি কি করতেছি? না স্যার, তুমি জানো কিভাবে? একই কোন সেকশন তুষার? স্যার, এই জন্য জানি স্যার। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কইরো সবাই সবাই।
আর কিছু না থাকলে তাহলে এখানে ক্লাস শেষ করে দিই। যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে, যদি মনে করো যে স্যার